আসসালামু আলাইকুম, মাইসেলফ আলো হোসেন। ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। সমুদ্রের গর্জন শুনতে শুনতে আমরা আমাদের কক্সবাজার ভ্রমণের প্রথম পর্বটি শেষ করেছিলাম। তো দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। দ্বিতীয় পর্বের আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কি করেছিলাম ওইটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ রইল। তো আজকের এই দ্বিতীয় পর্বে জানতে পারবেন আমরা কি করেছিলাম। তো চলুন দেরি না করে শেয়ার করা যাক। তো পরদিন সকাল সকাল ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম আমরা আমাদের ব্রেকফাস্ট করার জন্য। আমরা ব্রেকফাস্ট করেছিলাম যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলেরই ঠিক দ্বিতীয় তলা একটা রেস্টুরেন্টে। আর আমরা যে রুমটি নিয়েছিলাম সেই রুমের সাথে আমাদের কমপ্লিমেন্টারি হিসেবে সকালের ব্রেকফাস্টটা তাদের দেয়া ছিল। আর সাথে যদি আপনাদের বাচ্চা থেকে থাকে আর বাচ্চার বয়স যদি 7 বছরের উপরে হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সকালের নাস্তার জন্য আপনাদেরকে এক্সট্রা 250 টাকা করে গুনতে হবে। আর তাদের ব্রেকফাস্ট আইটেমগুলো কিন্তু অনেকগুলো ছিল। পরোটা ছিল, ডিমের স্ক্রাম্বল ছিল, ডিম খিচুড়ি ছিল, সবজি ছিল, বুটের ডাল ছিল, ডিমের কারি ছিল। এখানে ডিম কিন্তু আস্ত ছিল, সেই সাথে দুধ সেমাই, সাথে ছিল সুজির হালুয়া, আর একটা সাইডে ছিল জুস, চা বানানোর যা যা অ্যাক্সেসরিজ লাগে সবই ছিল এখানে। তো আমরা আমাদের নাস্তা প্লেটে নিয়ে নিলাম। তো আমি নিয়েছিলাম পরোটা, ডিমের স্ক্রাম্বল, একটুখানি চাউমিন, পাস্তা। তো আমার হাজব্যান্ডও সবজি, পরোটা এগুলো নিয়েছিল। তো আমরা 3 জন পেট পুরে সকালের নাস্তা সেরে নিলাম। তো তাদের নাস্তাটা আমার কাছে মোটামুটি লেগেছিল, খারাপ না। তো নাস্তা শেষ করে চলে গেলাম হাজব্যান্ড ওয়াইফের জন্য চা তৈরি করতে। সকালের নাস্তা সেরেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করার জন্য। ডলফিন মোড় থেকে আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম। তো পাটোয়াটেক পর্যন্ত ঘুরবো বলে একটা অটো রিজার্ভ করেছিলাম। সেই রিজার্ভ অটো ভাড়া নিয়েছিল 800 টাকার মতো। তো আপনারা অটো রিজার্ভ করার ক্ষেত্রে কিন্তু যাচাই বাছাই করে দেন, তারপর আপনারা অটো রিজার্ভ করবেন। কারণ অনেক সময় দেখা যায় অটোওয়ালাদের কাছ থেকে অটো রিজার্ভ করে নেওয়ার পরে আপনি যে স্পটগুলোতে ঘুরবেন সেই স্পটগুলোতে তারা কিন্তু আপনাদের সময় দিতে চায় না। আমরা যে অটো রিজার্ভ করেছিলাম সেই অটোওয়ালার সাথে একদম চুক্তি করে নিয়েছিলাম, কারণ আমরা যে স্পটগুলোতে থামবো সেই স্পটগুলোতে আমরা আমাদের মতো করে সময় অতিবাহিত করব। আর অটোওয়ালাও বলেছিল যে না, ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে সময় অতিবাহিত করবেন, আপনাদেরকে কোনো ডিস্টার্ব করা হবে না। তো মেরিন ড্রাইভের পথ ধরে এক পাশে পাহাড় আর আরেক পাশে সমুদ্র দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে যাচ্ছিলাম। সেই সাথে মামে একটু খুনসুটি করে নিচ্ছিলাম, কারণ সময় তো পার করতে হবে, কি আর করার। আর এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র, দৃশ্যটা দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছিল। একদম প্রকৃতিতে মোড়ানো যাকে বলে, এক পাশে একদম ঝাউ বন, আবার একটু পরেই দেখা যাচ্ছে সমুদ্র, আবার হাতের বাঁ পাশে দেখা যাচ্ছে পাহাড়। মানে একদম মিক্সড একটা প্রকৃতি ভাইব যাকে বলে। যেতে যেতে কক্সবাজারের ঐতিহ্যবাহী রেজুখাল পার হচ্ছিলাম। হাতের বাঁ পাশে তাদের কায়াকিং পয়েন্ট ছিল। তো এই রেজুখালের ভিউটা কিন্তু আমার কাছে খুবই অসাধারণ লাগছিল। যেতে যেতে পাশে চোখে পড়ল হোটেল বেওয়াজ, যেটি কিনা কক্সবাজারের মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ একটি হোটেল।
আশেপাশের সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম পাটুয়াটেক। তো পাটুয়াটেক ওইখানে গিয়ে নেমে কিছুটা সময় স্পেন্ড করে নিলাম। আর পাটুয়াটেকে কিন্তু অসংখ্য কোরাল আছে, আর যে কোরালগুলো কিন্তু খুবই বড় বড় সামনেরগুলো, আর কিছু ছিল ছোট ছোট। তো এখানে দাঁড়িয়ে কিছু সময় স্পেন্ড করে নিলাম আর অনেকগুলো ছবি তুলে নিলাম মা মেয়ে মিলে। আমার মেয়ে কাঁকড়া দেখে একদম কাঁকড়াকে ধরার জন্য একদম কাঁকড়ার পিছনে ছুটোছুটি শুরু করে দিয়েছিল যে সে কি করে কাঁকড়াটা ধরবে, কিন্তু এই কাঁকড়াটা একদমই বিষাক্ত একটা কাঁকড়া ছিল। এটা বিষাক্ত কাঁকড়া আম্মু। পাটুয়াটেকের এই জায়গাটায় অনেকটা সময় ধরে আমরা ছিলাম। তো তারপর রওনা হয়ে গেলাম আমাদের হোটেলের পথে। তো হোটেলের পথে যেতে যেতে আমি দোলনা বিচে থেমেছিলাম। তো আমার হাজব্যান্ড আমাকে বারবার করে বলছিল যে চলো হিমছড়ি যাব হিমছড়ি যাব, কিন্তু আমার কেন জানি হিমছড়িতে যাওয়ার একেবারেই সাহস হয়নি একদম উপরে ওঠার কথা ভেবে, কারণ এতগুলো সিঁড়ি বেয়ে উপরে ওঠা আমার পক্ষে তখন একদমই সম্ভব ছিল না। আর ওই যে 2টা দিন ছিলাম সেই 2টা দিন এত পরিমাণে গরম ছিল যা বলার বাইরে। প্রচণ্ড রোদের তাপ, যে রোদের মধ্যে একেবারেই থাকা যাচ্ছিল না। তো এর মধ্যে দোলনা বিচে গিয়ে আমার মেয়ে তো দোলনার মধ্যে শুয়ে শুয়ে দোল খাচ্ছে, তার কাছে ভালো লাগছে, কারণ সে যেহেতু অনেকটা এনজয় করেছে তো সে একটু ক্লান্ত হয়ে গিয়েছে। তো সে দোলনায় দোল খেয়ে নিচ্ছে। তো আশেপাশে আমিও একটু দেখছিলাম, আশেপাশে খুবই ভালো লাগছিল। আর দোলনা বিচেরই ঠিকই একটু সামনে লাল কাঁকড়া বীচ ছিল, সেখানে কয়েকটা কাঁকড়াও দেখা যাচ্ছিল দূর থেকে। তো আমি ভাবছিলাম যে আমি ওইখানে যাব, কিন্তু প্রচণ্ড রোদ, কিন্তু কি করব, এই প্রচণ্ড রোদ উপেক্ষা করে আমি কাঁকড়া বীচের মধ্যে আমি চলে গেলাম। তো আমি এখানে লাল কাঁকড়ার দেখাও পেয়েছিলাম। কাঁকড়ার পিছনে অনেকটা সময় ছোটাছুটি করার পরে পাহাড় দেখতে দেখতে রওনা হয়ে গেলাম আমরা আমাদের হোটেলের দিকে। তো হোটেলের দিকে যেতে না যেতেই আমার মেয়ে বায়না ধরলো যে সমুদ্র পাড়ে গিয়ে সে কিছুটা সময় ভিজবে। তো যেহেতু ভিজতে যাব তো ফোন তো আর সাথে করে নেওয়া যায় না, তো আমরা আমাদের 2টা ফোনই হোটেল রুমে রেখে বেরিয়ে পড়েছিলাম সমুদ্র পাড়ে। যেহেতু কলাতলি বিচের কাছেই আমাদের হোটেলটি ছিল, তো কলাতলি বিচেই গিয়েছিলাম। তো বিচে যাওয়ার আগে আমরা আমাদের দুপুরের লাঞ্চটিও সেরে নিয়েছিলাম। তো ওই পরবর্তী ক্লিপগুলো আর নেওয়া হয়নি। তারপর আমরা হোটেল রুমে গিয়ে রাতে আবার বেরিয়ে পড়েছিলাম। তো রাতে বেরিয়ে আমরা গিয়েছিলাম সুগন্ধা বিচে। সুগন্ধা বিচে যেহেতু বার্মিজ মার্কেট আছে বা কতগুলো দোকান আছে, সেখানটা একটু এক্সপ্লোর করার জন্য আর ওইখান থেকে টুকিটাকি কিছু জিনিস কিনে নিয়েছিলাম। তো আমার কাছে এই দোকানগুলো দেখে মনে হলো যে ঢাকায় যেসব জিনিস পাওয়া যায় ওইসব জিনিসও ওইখানেই আছে, কিন্তু একটু এক্সেপশনাল হচ্ছে গিয়ে সেখানে শামুকের জিনিস, আপনার হচ্ছে গিয়ে আপনার পার্লের জিনিস, আর হচ্ছে গিয়ে কি বলবো বার্মিজ যে প্রোডাক্টগুলো আছে সেগুলো। এছাড়া ব্যতিক্রম এখানে আর কিছুই পাওয়া যায় না। তো হাঁটছিলাম পাশে আশেপাশে, দেখছিলাম দোকানে কি কি আছে বা তারা কি কি বিক্রি করছিল, তো ওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম।
যেতে যেতে হঠাৎ করে চোখে পড়লো যে মেশিনের সাহায্যে কাঠের ওপর খোদাই করে ছবি, চাবির রিংয়ের ওপর নাম, তারপর ওয়ালেটের ওপর খোদাই করে বিভিন্ন নকশা তৈরি করছে। দেখে খুবই ভালো লাগলো। তো আমাদের এই হাঁটতে হাঁটতেই রাত 12:30টার মতো বেজে গেল। তো আমার হাজব্যান্ড বললো যে ঠিক আছে বাইরে থেকে ডিনারটা সেরে একবারে হোটেলে ব্যাক করব। তো রোড পার হতে না হতেই আমার মেয়ে বায়না ধরলো যে সে তেহারি খাবে। তো সে যেহেতু তেহারি খাবে তো আমরা পানশিতে গেলাম। তো পানশিতে গিয়ে জিজ্ঞেস করলাম, তো তারা বলল যে না, শেষ হয়ে গিয়েছে। তো আশেপাশে কয়েকটা হোটেল খোঁজাখুঁজি করার পরে একটা অবশেষে তেহারির হোটেল পেলাম। তো সেখানে সরিষা তেলের তেহারি ছিল। তো ওইটাই 2 প্লেট নিলাম ফুল, নিয়ে 3 জনে পেট পুরে খেয়ে নিলাম। খেয়ে টেয়ে হোটেলে রওনা হলাম। তো তৃতীয় দিন আমরা যেহেতু ঢাকায় ব্যাক করব, তো আমাদের হোটেল চেক আউট সময় ছিল বেলা 11টার দিকে। তো সকালবেলা আমার মেয়ে বলছিল যে আমাকে আবার একটু সমুদ্রের কাছে নিয়ে চলো, আমি আবার একটু সমুদ্রের কাছে যাব। তো যাওয়ার আগ মুহূর্তে কিছুটা সময় আবার একটু সমুদ্রের পাড়ে অতিবাহিত করে নিলাম। আর আমার মেয়ে ওইখান থেকে একেবারেই আসতে চাচ্ছিল না। সে রীতিমতো খুবই কান্নাকাটি করছিল। সে বলছিল যে সে ঢাকায় যাবে না, সে ওখানেই থাকবে। তো তার কান্না দেখে আমার কাছেও খুব খারাপ লাগছিল। সমুদ্রের পাড়ে গিয়ে আমি একটা জিনিস অন্তত বুঝতে পেরেছি যে মানুষ বারবার কেন যায়। কারণ সমুদ্র পাড়ে যে শান্তি, সে শান্তিটা আপনি আর কোথাও গেলে পাবেন না, আমার কাছে যেটা মনে হয়েছে। ফেরার সময় আমরা ইম্পেরিয়াল এক্সপ্রেসে বাসে টিকিট কেটেছিলাম, ডাবল স্লিপার বেড নিয়েছিলাম। তো ফেরার সময় মা মেয়ে একেবারে একদম অসুস্থ হয়ে গিয়েছিলাম, যেহেতু মাঝে 2 দিন খুব ঘোরাফেরা হয়েছে, শরীরে একেবারেই রেস্ট পাইনি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রাইবে আমার আরেকটি ভিডিও বানার উৎসাহ প্রদান করে। তো অবশ্যই আপনারা আরেকটি ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ।